মাই গড, বীর তুমি দিন দিন কত কিউট হয়ে যাচ্ছ সোনা। বীরের মা ওর সাথে তাল মিলিয়ে হাসলো, কিন্তু বীর তার বাবার মতোই সোজা সাপটা। সে ঝট করে মেয়েটির হাত সরিয়ে দিয়ে মুখ ফুলিয়ে বলল, তুমি তো আমাকে পছন্দ করো না। আমি তখন তোমার ফ্ল্যাটের সামনে দিয়ে যেতাম, তুমি বলতে একটা থাপ্পড় দিবে, আর এখন আমি পাপাল তাতে আতি বলে আমার সাথে ভালো কথা বলতো। তুমি একদম ভালো না। কথাটা শোনা মাত্রই মা মেয়ের মুখটা চুন হয়ে গেল। আকাশ মনে মনে একজোট হেসে নিল। সে বুঝতে পারছিল ছেলেকে ঢাল বানিয়ে বাপকে পটাতে চাইছে এই যোগগুলো। মেয়েটি আমতা আমতা করে কোনো মতে সাফাই গাওয়ার চেষ্টা করলো। না না বাবু, ওটা তো দুষ্টামি করে বলতাম। আসলে ওখানে তো অনেকে থাকতো, তুমি আবার কার সাথে খেলতে না খেলতে। আমি তোমাকে অনেক পছন্দ করি সোনা। বীর যেন আর যুদ্ধের মেজাজে আছে। সে আকাশের কোল থেকে মেয়েটার দিকে আঙুল উঁচিয়ে বলল, তোমার পছন্দ চলবে না। আমার আন্নি আতে, আমার পুপি আতে, আমার মা আতে, আমার দাদি আতে, ওরা সবাই আমাকে পছন্দ করে, তাই তোমার পছন্দ লাগবে না। ঠিক সেই মুহূর্তে তাদের ফ্লোরে এসে লিফটটা থামলো। দরজা খোলার সাথে সাথে আকাশ বীরকে নিয়ে বেরিয়ে এলো। তবে বেরোনোর ঠিক আগ মুহূর্তে সে ঘাড় ঘুরিয়ে সেই মা মেয়ের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি, যা অপমানের চেয়েও ধারালো। আকাশ বেশ আয়েশ করে মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলল, শুনলেন তো, ছোটরা কিন্তু বড়দের মতো অভিনয় করতে পারে না। আমার ছেলের পছন্দটা বেশ উঁচু মানের। ও ভেজাল জিনিস আর সস্তা মেকআপ একদম সহ্য করতে পারে না। কথাটা শেষ করেই আকাশ বীরকে নিয়ে গটগট করে নিজের ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। পেছনে পড়ে রইল দুই মহিলার অপমানের থমথমে হয়ে যাওয়া মুখ। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই দেখা গেল মেয়েটি রাগে আর লজ্জায় নিজের নখ কামড়াচ্ছে। আকাশ বীরের কানে কানে বলল, সাবাস আমার বাঘের বাচ্চা, আজ মা বেটার মুখটা যা করে দিলে না, একদম 100-100। বীর খিলখিল করে হেসে উঠল। সে হয়তো কথার গভীরতা সবটা বোঝেনি, কিন্তু এটুকু বুঝেছে যে সে তার পাপা খুশি হয়েছে। ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে মেঘলা দেখল বাবা ছেলে বিজয় সেনাপতির মতো ফিরে আসছে। বীর আকাশের কোল থেকে নেমেই মেঘলার কাছে দৌড়ে গেল। বেব ময়দে বেতি, এবার পলোটা দাও। মেঘলা আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, যেন সে দৃষ্টি বলতে চাইছে, দেখুন আপনার ছেলে। আবার আকাশ একটু হেসে বীরকে কোলে তুলে নিয়ে রুমের ভেতর চলে গেল। ফ্ল্যাটের ভেতর একটা থমথমে নিস্তব্ধতা। মেঘলা এখন পাশের ঘরে রাত্রির রুমে ঘুমায়, আর বীরকে নিয়ে আকাশ থাকে তাদের শোবার ঘরে। তবে প্রতি রাতেই মাঝপ্রহরে একটা নিয়ম পালিত হয়। বীর যখন ঘুমের ঘরে দুধের জন্য উসখুস করে, তখন আকাশ তাকে কোলে তুলে নিয়ে মেঘলার কাছে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। বীর আধো বোঝা চোখে আকাশের উন্মুক্ত বুকের উষ্ণতায় মুখ গুজে আছে। বাবার শরীরের সেই পরিচিত ঘ্রাণ আর ওম তাকে এক প্রশান্তির ঘরে ডুবিয়ে দিয়েছে। আকাশ বীরকে বুকের মাঝে সজোরে চেপে ধরে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হঠাৎই তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। বীরের কানের কাছে মুখ নিয়ে সে বিড়বিড় করে বলতে শুরু করলো। তার প্রতিটি শব্দ যেন এক একটি তপ্ত আগ্নেয়গিরির লাভা। তোর মা খুব বেইমান রে বীর, বড্ড বড় অপরাধী তোর মা। সে জানতো, সে প্রথম দিন থেকেই জানতো যে আমি সেই আকাশ। আমি নয় তাকে চিনতে পারিনি, সময়ের ধুলায় তার অবয়ব ঝাপসা হয়ে গিয়েছিল আমার চোখে, কিন্তু সে তো আমায় চিনত। তবে কেন একটা বড় বলল না যে সেই আমার সে হারিয়ে যাওয়া মেহজাবিন? আকাশের গলার স্বর কান্নায় বুঝে এলো। সে বীরের কপালে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, কিসের তো রাখছিল আমার ওপর, কিসের তো অভিমান। সেদিন যদি তোর দাদু নিজে থেকে আমায় না বলতেন যে আমি যাকে তোর খাতিরে নিজের কাছে রাখতে চাই সে মেঘলে আসলে আমার ছোট্ট মেহজাবিন, তবে কি তোর মা সারাটা জীবনের সত্যটা গোপন রাখত? আমি কি এতটাই পর ছিলাম? তোর মা কি জানে না এই 13টা বছর আমি প্রতিটা রাত কিভাবে কাটিয়েছি? আকাশের চোখের জল বীরের নরম গালে টপ করে পড়ল। সে বুক চেরা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মা কি এই 13 বছরের যন্ত্রণা হিসেব দিতে পারবে? 13টা বছর আমি একটা মরুচিকার পেছনে ছুটেছি, একটা ছায়াকে ভালোবেসে নিজেকে তিলে তিলে শেষ করেছি, আর সেই মরুচিকা আমার চোখের সামনে রক্ত মাংসের মানুষ হয়ে ঘুরে বেরিয়েছে, অথচ একটা বাড়ির জন্য ধরা দেয়নি। কেন আমার নিষ্ঠুরতা করলো সে? আমার কি কোনো অনুভূতি নেই বীর? আমিও তো একটা মানুষ,
আমারও তো কাউকে বড্ড প্রয়োজন ছিল। তোর মাকে নিয়ে আমি তখন থেকে বাঁচতে চেয়েছিলাম। ভেবেছিলাম সে ফিরে আসবে, আমরা একসাথে আকাশ দেখব, কিন্তু সে হারিয়ে গেল। হারিয়ে গিয়ে যখন ফিরে এলো তখন সে এক অচেনা মেঘলা হয়ে এলো। সে কি জানতো না মেজাবিন ছাড়ে আকাশের কোনো অস্তিত্ব নেই? আর যখন আমি সব সত্যি জেনে গেছি তখন আমার বুকটা ফেটে যাচ্ছে রুবির। আমার খুব জানতে ইচ্ছে করে, তোর মা কি আমাকে একটু ভালোবাসেনি, নাকি আমাকে তিলে তিলে মারাই ছিল তার আসল উদ্দেশ্য? জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস আকাশের সেই দীর্ঘশ্বাস বয়ে নিয়ে যাচ্ছিল। আকাশ জানে আজ থেকে তার লড়াইটা আর শুধু শোকের সাথে নয়, আজ থেকে তার লড়াই তার সেই মেহজাবিনকে ফিরে পাওয়ার, যে মেঘলা হয়ে তার চোখের সামনে এক অলঙ্ঘনীয় দেয়াল তুলে দাঁড়িয়ে আছে। জসিম তালুকদারের দেওয়া সেই সত্যটা আজ আকাশকে ভেঙে চুরমার করে দিয়েছে, আবার এক অদ্ভুত জেদও এনে দিয়েছে। আকাশ বীরের কানে ফিসফিস করে শেষবারের মতো বলল, তোর মা আমাকে 13 বছর কাঁদিয়েছে বীর, এবার হিসেবটা আমি কড়ায় ঘন্টায় বুঝে নেব। মেঘলাকে মেহজাবিন হয়ে আমার কাছে ফিরতে হবে। পরের দিন সকাল। তালুকদার ভেলায় আজ এক অন্যরকম পরিবেশ। গত কয়েকদিনের সেই গুমুট ভাবটা যেন কিছুটা হালকা হয়েছে। ডাইনিং টেবিলে সবাই যখন নাস্তার জন্য জড়ো হয়েছে, ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো আজিজ। তাকে দেখে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। 15 দিনের সেই অবিন্যস্ত দাড়ি উধাও, পরনে ইস্ত্রি করা ফিটফাট শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। বিধ্বস্ত সেই আজিজের জায়গায় আজ এক আত্মবিশ্বাসী যুবক দাঁড়িয়ে। রানী বেগম বাড়িতে নেই বলে এখন সংসারের সমস্ত দায়িত্ব রাত্রির কাঁধে। সে অবাক চোখে তাকিয়ে আজিজকে নাস্তার প্লেট এগিয়ে দিল। আজিজ চেয়ে টেনে বসতে বসতে শান্ত গলায় রোদকে জিজ্ঞেস করলো, আকাশ ভাই কোথায় রে? কয়দিন তো দেখছি না। রোদ চায়ে চুমুক দিতে গিয়ে থেমে গিয়ে বলল, ভাইয়া তো ভাবিতে ফ্ল্যাটে আছে আজিজ ভাই, গত কয়দিনও এভাবেই পড়ে থাকে, বীরকে ছাড়া থাকতে পারছে না হয়তো। আজিজ মাথা নাড়ল, আচ্ছা। ছোট করে বলল। নাস্তা শেষ করে আজিজ যখন লিভিং রুম পেরিয়ে মেন দরজার দিকে পা বাড়ালো, তখন পেছন থেকে একজোড়া দ্রুত পায়ের শব্দ শোনা গেল। চাঁদ এক প্রকার দৌড়ে এসে আজিজের সামনে দাঁড়ালো। তার চোখে মুখেও আজ অনেক দিন পর এক চিলতে হাসি। আজিজ ভাইয়া, আপনি কি আকাশ ভাইয়ের ফ্ল্যাটে যাচ্ছেন? আমাকেও সাথে নিয়ে চলুন না প্লিজ। কতদিন বীরকে দেখিনি, ওর জন্য মনটা একদম ছটফট করছে। আজিজ একবার চাঁদের উৎসাহী মুখের দিকে তাকালো। তার চোখে সেই হাহাকার আজ কিছুটা প্রশমিত। সে মৃদুস্বরে বলল, ঠিক আছে, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। চাঁদ দ্রুত পায়ে নিজের ওড়নাটা গুছিয়ে নিয়ে আজিজের সাথে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে আজিজ গাড়ি বের করলো। আকাশ আর মেঘলার ফ্ল্যাটের উদ্দেশ্যে গাড়ি চলতে শুরু করলো, কিন্তু গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তার ব্যস্ততা জানলার ওপাশে বয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির ভেতর কেউ কোনো কথা বলছে না। আজিজ গভীর মনোযোগ দিয়ে স্টিয়ারিং ধরে আছে, আর চাঁদ জানলার বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। মেঘলাদের ফ্ল্যাটের কলিং বেলটা বাজতে মেঘলা এসে দরজা খুলে দিল। আজিজ আর চাঁদকে দরজায় দেখে সে কিছুটা অবাক হলেও হাসি মুখে ভেতরে ডাকলো, কিন্তু বসার ঘরে পা রাখতেই আজিজ আর চাঁদের চক্ষু চড়ক গাছ। সোফার উপর রাজকীয় ভঙ্গিতে বসে আছে আকাশ, পরনে কেবল একটা সাদা তোয়ালে। উদম গা আর তার কোলে ঠিক একই অবস্থায়, অর্থাৎ একদম ন্যাংটো হয়ে বসে আছে বীর। বাপ বেটা দুজনেই এইমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, বোঝা যাচ্ছে। বীর তার খুদে হাত দিয়ে বাবার দাড়ি টানছে, আর আকাশ পরম শান্তিতে চোখ বুজে আছে। আজিজকে দেখে আকাশ এক চোখ খুলে আর চোখে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের সুরে বলে উঠল, কি রে মাঙ্গের পোত, খবর কি তোর? হঠাৎ এত ফিটফাট পাউডার স্নো মেখে একদম হিরো সেজে চলে এলি যে? তো সে দেবদাস সিজন 1 কি শেষ হয়ে গেল নাকি পাড়ু অন্য কারোর সাথে ভেগেছে? আজিজ সে সোফার এক কোণে আয়েশ করে বসে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ধুর ভাই, একজনকে আর কতদিন মনের জেলখানায় বন্দি করে রাখা যায় বলতো? সেই যখন নিজেই মায়া কাটিয়ে ফাঁকি দিয়ে ওপারে চলে গেল, তখন আমি আর একা একা শোকের নাটক করে কি করব? ভাবলাম এবার একটু দুনিয়াটা দেখি। আকাশ বীরকে একটু ওপরের দিকে তুলে ধরে বলল, বাপরে, কথা শুনলে তো মনে হচ্ছে তুই একদম বৈরাগী হয়ে গেছিস। তো এই যে এত সেন্ট মেখেছিস, শিলিগুড়ির কোনো নতুন চন্দ্রমুখীর গন্ধ পাচ্ছিস নাকি? আজিজ হাসতে হাসতে উত্তর দিল,
চন্দ্রমুখী আসুক আর না আসুক, অন্তত তোমার মতো এই সাত সকালে তোয়ালে পরে বীরের সাথে বডি বিল্ডিং করছি না। তোমার এই অবস্থা দেখলে তো মেঘলা নির্ঘাত তোমাকে ফ্ল্যাট থেকে বের করে দিবে। আকাশ বীরের পেটে একটা সুড়সুড়ি দিয়ে বলল, দেখ বীর, তোর আর আমার উপর হিংসা করছে এই বউহীন পোলা। ও তো আর জানে না যে আমাদের এই ন্যাংটো বাহিনীর কত পাওয়ার। কি রে বীর, বল এ আহম্মককে? বীর তার বাবার শেখানো বলি আউড়ে হাত নেড়ে বলল। মামু তুমি আহাম্মদ। হাসির রোল পড়ে গেল ঘর জুড়ে। মেঘলা রান্নাঘর থেকে টাওয়াল হাতে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে এসে বলল, এই যে শুনুন, লজ্জা করে না আপনার? ভাইয়া এসেছে আর আপনি এই অবস্থায় বসে আছেন। যান, আগে ড্রেস পরে আসুন, আর বীরকে দিন, ওর ঠান্ডা লেগে যাবে। আকাশ দাঁত বের করে হাসলো, তারপর আজিজের দিকে তাকিয়ে বলল, শুনলি তো, জেরার্ডের হুকুম এসে গেছে। তুই বস, আমি আমার এই খুদে পার্টনারকে নিয়ে ড্রেসটা পরে আসি। তবে সাবধান আছিস, আমার ছেলের খেলনা আছে, এখানে চুরি করে বিক্রি করে দিস জানো, আমি কিন্তু এখনো জ্যান্ত আছি। আজিজ সোফায় হেলান দিয়ে আয়েশ করে বলল, তোমার ছেলের খেলনা বিক্রি করার আমার কোনো শখ নেই। যাও আগে কাপড় পরে এসো, তোমাকে দেখে মনে হচ্ছে কোনো কুস্তিগির রিংয়ের বাইরে বসে ঝিমুচ্ছে। চাঁদ পাশে দাঁড়িয়ে বাবা ছেলের এই পাগলামি আর আজিজের স্বাভাবিক হয়ে আসা খুনসুটি দেখে মুখ চেপে হাসছে। অনেকদিন পরে মানুষগুলোর মুখে চেনা হাসি দেখে তার মনে হলো যাক, অন্তত অন্ধকারটা কাটতে শুরু করেছে। আকাশ বীরকে নিয়ে ড্রেস পাল্টাতে রুমে যেতে আজিজ সোফা ছেড়ে বীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে মেঘলা আর চাঁদ মিলে দুপুরের রান্নার তোড়জোড় করছে। মেঘলা চুলার পাশে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে আর চাঁদ ধোয়া সবজিগুলো এগিয়ে দিচ্ছে। আজিজ মেঘলার ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। আজিজ শুকনো গলায় জিজ্ঞেস করলো, কি রান্না করছিস রে তোরা দুজনে? মেঘলা চা মুছে মৃদু হেসে উত্তর দিল, তোমার প্রিয় সে স্পেশাল খিচুড়ি ভাইয়া। লাউ পাতা আর চাল কুমড়ো পাতা দিয়ে খিচুড়ি তো তুমি অনেক পছন্দ করো, তাই ওটাই রান্না করেছি আজ। আজিজের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মাথায় তখন আকাশের সেই রুক্ষ কথাগুলো হাতুড়ির মতো বাজছে। আমি নিজে হাতে যাকে দাফন করে এলাম, সে বেঁচে থাকে কি করে? আকাশের কথায় আজিজ তো বিশ্বাস করে নিয়েছে যে মেহজাবিন আর এই পৃথিবীতে নেই। কিন্তু মেঘলা যদি মেহজাবিন নাই হয়, তবে আজিজের এই অতি ব্যক্তিগত পছন্দের কথা সে জানল কিভাবে? এই সূক্ষ্ম ভালোবাসা আর স্মৃতি তো কেবল তার আর তার ছোট মেহুর মাঝে সীমাবদ্ধ ছিল। আজিজের মনে হলো তার মাথাটা এখনই ফেটে যাবে। অবিশ্বাস্য এক ঘোরের মধ্যে সে কাঁপতে কাঁপতে মেঘলার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, একটা কথা সত্যি করে বলবি, তুই কি সত্যি আমার হারিয়ে যাওয়া সেই মেহজাবিন? মেঘলা হাতের কাজ থামিয়ে বড় বড় চোখ করে আজিজের দিকে তাকালো। তার চোখে মুখে একরাশ বিস্ময় আর অভিমান। সে অস্ফুট স্বরে বলল, এ কি বলছো ভাইয়া? তুমিও কি এখনো বিশ্বাস করতে পারছো না যে আমি তোমার সেই ছোট্ট মেহু? এই 13টা বছর কি তবে আমাদের ভাই বোনের রক্ত কেউ চেনা অসম্ভব করে দিল? আজিজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সত্যটা তার চোখের সামনে জ্বলজ্বল করছে, অথচ 13 বছরের সেই মৃত্যুর খবর তাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। তবে কি আকাশ যাকে মাটি দিয়ে এসেছে সে অন্য কেউ ছিল? এক চরম রহস্যের মুখে দাঁড়িয়ে আজিজের পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আকাশের আর্তনাদ শোনা গেল। সে ঘর থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসছে, চোখে হাত দিয়ে কসরত করছে। মেজাবিন, ওরে মেজাবিন, তোর ছেলেকে ধর তাড়াতাড়ি। বডি স্প্রিট একদম আমার চোখের ভেতর দিয়ে দিয়েছে বাল। মেঘলা দ্রুত আকাশের দিকে এগিয়ে গেল। বীরকে একটানে নিজের কাছে নিয়ে আকাশকে বকতে শুরু করলো। কেন ছেলের সাথে এত দুষ্টুমি করেন আপনি? বীরকে বডি স্প্রে দিতে কে বলেছে? ও তো ছোট বাচ্চা। আজিজ বীরকে নিজের কোলে তুলে নিল। বীর একদম চুপচাপ, কোনো কথা বলছে না, কারণ আগেই আকাশ তাকে একবার বকুনি দিয়েছে এর জন্য। সেই অভিমানে সে গাল ফুলিয়ে আছে। কিন্তু হঠাৎ পুরো রান্নাঘর নিস্তব্ধ হয়ে গেল। মেঘলা আকাশের চোখের পানি মুছিয়ে দিতে গিয়ে মাঝপথে থমকে গেল। তার হাত দুটো কাঁপছে। সে বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘলার কণ্ঠস্বর যেন বুঝে আসছে। সে ফিসফিস করে বলল, আপনি আপনি মাত্র আমাকে কি নামে ডাকলেন? কি বলেন আমায়? আজিজ তখনও কিংকর্তব্য বিমর হয়ে দাঁড়িয়ে। আকাশের মুখ থেকে বের হওয়া ওই মেহজাবিন নামটা তার কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, ভাই,
তুমি তুমি মাত্র মেঘলাকে কি নামে রাখলে? মেহজাবিন, ও তো মেঘলা, তাহলে তুমি ওকে ওই নামে কেন? আজিজের কথা শেষ হওয়ার আগেই আকাশ বাঘের মতো গর্জে উঠল। বডি স্প্রের ঝাঁঝালো তরলটা তখন তার চোখের মনি পুড়িয়ে দিচ্ছে, যন্ত্রণায় সে কুকড়ে যাচ্ছে। আর তার উপর আজিজের এই জেরা তার মেজাজকে নরক বানিয়ে দিল। আকাশ হাত দিয়ে চোখ চেপে ধরে চিৎকার করে গালাগালি শুরু করলো। বাড়া গোলা, বালছের মতো কথা। এই সময় তো জিজ্ঞেস করতে হবে? চোখের ভেতর আগুন জ্বলছে আর তুই পড়ে আছিস নাম নিয়ে। ভাল লাগছে না আমার বাল, সর এখান থেকে। আগে আমার চোখে ঠান্ডা পানি দিবি নাকি কুত্তার মতো প্রশ্নগুলো করতে থাকবি? চোখটা তো গেল আমার। বালের বডি স্প্রে। আকাশের এই রণচণ্ডী মূর্তি দেখে আজিজ এক মুহূর্তের জন্য দমে গেল। আকাশের চোখ দুটো টকটকে লাল হয়ে জল ঝরছে। মেঘলা আর দেরি না করে দ্রুত আকাশের হাত ধরে বেসিনের দিকে টেনে নিয়ে গেল, কিন্তু আজিজের খটকাটা মরল না। আকাশের ওই গালিগালাজ আর যন্ত্রণার আড়ালে যেন এক মস্ত বড় সত্য ধামাচাপা পড়ে যাওয়ার উপক্রম হলো। আজিজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল সত্যটা দরজায় করা নাড়লেও আকাশ সেটাকে লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ চোখ মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়ার পর আকাশের চোখের জ্বালা কিছুটা কমেছে। সে লিভিং রুমের সোফায় একটা ঢিলেঢালা ট্রাউজার পরে বসে আছে, উদম গা, চোখে তখনও লালচে আভা রয়ে গেছে। বীর তার পাপার এই রণমূর্তি দেখে ভয়ে ধারে কাছে ঘেঁষছে না। সে এখন তার ফুপু চাঁদের কাছে বসে বাধ্য ছেলের মতো খাবার খাচ্ছে। সামনের সোফায় মেঘলা বসে আছে, তার চোখের হাজারো প্রশ্নের ভিড়। আর ঠিক পাশেই বুকে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আজিজ। ঘরের গুমুট নিস্তব্ধতা ভেঙে আকাশ হঠাৎই মেঘলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলো। ও যে মেহজাবিন, এটা আমি কিছুদিন আগে জানতে পেরেছি। আব্বে আমাকে সবটা খুলে বলল। আকাশের কথা শেষ হতে না হতেই আজিজ যেন ফেটে পড়ল। সে অবিশ্বাসের সুরে বলে উঠল, তাহলে ভাই তুমি যে বলেছিলে? আকাশ উত্তর দিল। সেটা তোর বোনকে জিজ্ঞেস কর। আজিজ খোঁচা দিয়ে বলল, প্যাস তুমি বাঁধিয়েছ, এবার তুমি বলো। আজিজের এই খোঁচা দেওয়া কথাগুলো আকাশের মেজাজকে আরও উস্কে দিল। সে সোফা ছেড়ে ঝট করে উঠে দাঁড়িয়ে রাগে দাঁত কিরমির করে বলল, কি বালের মতো কথা বলছিস তুই? চুপ করবি একদম? আমি নিজে হাতে যাকে মাটি দিয়ে এলাম সে মেয়েটা তাহলে কে ছিল? সেটা আগে তোর বোনকে জিজ্ঞেস কর। আমি যে 13টা বছর একটা লাশের স্মৃতি নিয়ে তিলে তিলে শেষ হয়ে গেলাম, তার দায় কে নেবে? আকাশ এবার মেঘলার দিকে এক পা এগিয়ে গেল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে আঙুল উঁচিয়ে মেঘলার উপর নিজের সবটুকু ঘৃণা আর অভিমান উগরি দিয়ে চিৎকার করে বলল, তোর এই সাজানো অভিনয়ের জন্য আমার জীবনের 13টা মূল্যবান বছর নষ্ট হয়েছে। এই 13 বছরের যন্ত্রণার খেসারত তোকে দিতেই হবে। তুই কেন একটা বারে বললি না যে তুই মেহজাবিন? ইচ্ছে করছে তোর কানটা একদম ফাটিয়ে দিই। তোর এই সাজানো সুন্দর চেহারার সব দুধ আলতার রং একদম ফিকে করে দিই। তোকে তো আমি ছাড়বো না রে মেহজাবিন। 13 বছর তুই আমাকে কাঁদিয়েছিস, এবার তোকে তার হিসাব দিতেই হবে। আকাশের গলার শিরাগুলো ফুলে উঠেছে। মেঘলা থরথর করে কাঁপছে। তার দুচোখ বেয়ে অবিরল ধারায় জল পড়ছে। আজিজও স্তব্ধ হয়ে দেখছে আকাশের এই উন্মাদনা। যে ভালোবাসার জন্য আকাশ একদিন পাগল ছিল, আজ সেই ভালোবাসাই এক ভয়ঙ্কর আক্রোশে রূপ নিয়েছে। আকাশ যেন আজ কোনো শাসন মানবে না। সে আজ শুধু ধ্বংস করতে চায় সেই মিথ্যাকে, যা তাকে এতদিন অন্ধ করে রেখেছিল। আকাশের রৌদ্রমূর্তি দেখে আজিজ আর স্থির থাকতে পারল না। সে দ্রুত এগিয়ে গিয়ে আকাশের কাঁধ ধরে আটকাতে চাইল, কিন্তু আকাশ তখন হিতাহিত জ্ঞানশূন্য। সে ঝটকা দিয়ে আজিজের হাত সরিয়ে দিয়ে আরও চড়া গলায় গর্জে উঠল, থামা আমাকে। আগে তোর এই বালের বোনকে জিজ্ঞেস কর কেন সে আমার সাথে এমন করলো, কেন 13টা বছর আমাকে জ্যান্ত লাশ বানিয়ে রাখলো। আর যদি সব সত্যি না বলে তবে আমি ওকে মেরেই ফেলব। কোনো মায়া নেই আমার। আজিজ এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলল। সেও পাল্টা চিৎকার করে বলল, আকাশ ভাই, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না ওটা আমার বোন। আকাশ আজিজের চোখের দিকে তাকিয়ে পাগলের মতো হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ আর যন্ত্রণা মিশে একাকার। সে আঙুল উঁচিয়ে মেঘলার দিকে ইশারা করে বলল, তোর বালের বোন আগে আমার বউ, তারপর তোর বোন। আমার জীবনে 13টা বছর যে বেইমানি করে কেড়ে নিয়েছে তাকে শাসন করার অধিকার আমার সবার আগে। তোর কোনো কথা আজ আমি শুনবো না। দুজন পুরুষ যখন একে অপরের উপর এভাবে চিৎকার চেঁচামেচি করছে, তখনই ড্রয়িং রুমের বাতাস চিরে এক করুণ কান্নার শব্দ ভেসে এলো। পাপ্পা, ও পাপ্পা।
কান্নার সেই তীব্র আর্তনাদ শুনে আকাশ আর আজিজ দুজনেই যেন পাথরের মতো জমে গেল। মেঘলাও দ্রুত পেছনে তাকালো, দেখলো বীর তার ফুপু চাঁদের কোল থেকে নেমে দৌড়ে একটু সামনে এগিয়ে এসেছিল। সে তার পাপার এই ভয়ঙ্কর রূপ, এই চিৎকার আর রাগী চেহারা দেখে ভয়ে থরথর করে কাঁপছে। তার দু চোখ বেয়ে বড় বড় জল গড়িয়ে পড়ছে, মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। আকাশের ভেতরে সেই রাগী দানবটা এক মুহূর্তেই উধাও হয়ে গেল। নিজের ছেলের এই অবস্থা দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে এক লাফে গিয়ে বীরকে পাজাকোলা করে তুলে নিল। বীর তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আকাশের বুকে খামচে ধরছে। কাঁদে না বাবা, এই তো আমি। বাবা কাঁদছে না তো? আই এম সরি সোনা, আই এম সো সরি। আর কখনো বাবা এমন করবে না। তুমি চুপ করো বাবা, শোনো আমার, চুপ করো। আকাশ বীরের সারা মুখে চুমু খেতে খেতে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বীরের কান্না যেন থামছেই না। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আজিজ আর মেঘলার দিকে একবার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বীরকে নিয়ে সোজা বেডরুমের ভেতরে চলে গেল। সশব্দে দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দে পুরো ফ্ল্যাটে আবার এক বিষণ্ণ নীরবতা নেমে এলো। মেঘলা সোফার উপর বসে অঝরে কাঁদতে লাগলো। আজিজ দেয়ালের দিকে তাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বীরের সেই কান্না যেন আজ সবাইকে মনে করিয়ে দিল এই বড়দের লড়াইয়ে সব থেকে বেশি ক্ষতবিদ্ধ হচ্ছে ওই ছোট্ট প্রাণটা। আকাশ বীরকে নিয়ে ঘরে চলে যাওয়ার পর ড্রয়িং রুমটা যেন এক শ্মশানের স্তব্ধতায় ডুবে গেল। আজিজ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। মেঘলা তখন সোফায় পাথরের মতো বসে আছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে গাল বেয়ে টুপটাপ করে পড়ছে। আজিজ তার ঠিক সামনে বসলো। এত বছর পর বোনকে পেয়ে যেন সে পাগল হয়ে গেল। ছোট্টবেলার যেমন তাকে কোলে বসিয়ে সারা মুখে আদর দিত তেমন করলো। বোনকে বুকে আগলে নিল, তারপর সামনে হাঁটু গেড়ে বসলো, যেমনটা সে ছোটবেলায় মেহুর চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য বসতো। আজিজ আর নিজেকে সামলাতে পারল না। 13 বছরের জমাট বাঁধা পাথরটা যেন এক মুহূর্তেই চোখের জল হয়ে গলে পড়ল। সে দুই হাতে মেঘলাকে শক্ত করে বুকের সাথে জাপটে ধরল, যেন ছেড়ে দিলে সে আবার কোনো অতল গহ্বরে হারিয়ে যাবে। আজিজের কান্নায় পুরো রান্নাঘরটা এক ভারী হাহাকারে ভরে উঠল। সে মেঘলার মাথায় হাত রেখে ভাঙা গলায় বলতে শুরু করলো, তুই জানিস না রে মেহু, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। মা বাবা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। তুই ছিলি তাদের রেখে যাওয়া শেষ স্মৃতি। তোকে আগলে রাখতে পারিনি বলে প্রতিটা মুহূর্ত নিজেকে অপরাধী মনে হতো। যখন শুনেছিলাম তুই আর নেই, বিশ্বাস কর, সেই মুহূর্তে মনে হয়েছিল আমার পায়ের তলার মাটি সরে গেছে। নিজেকে একটা জ্যান্ত পাগল মনে হচ্ছিল রে বোন। আজিজ মেঘলার কপালে একটা চুমু খেয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের জলে মেঘলার কাঁধ ভিজে যাচ্ছে। সে অস্ফুট স্বরে বলতে লাগলো, আমি ভেবেছিলাম আমার সেই সম্বলটুকু বুঝি হারিয়ে ফেললাম। তোর দেওয়া সেই স্মৃতিটুকু পর্যন্ত যখন আর খুঁজে পাচ্ছিলাম না, তখন বুকের ভেতরটা যে কী পরিমাণ হাহাকার করতো তা তোকে বলে বোঝাতে পারবো না। আজ যখন জানতে পারলাম তুই আমার মেহু, তুই আমার সেই মেহসাবেন, আমার যে কী পরিমাণ আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। খোদা আমাকে আমার কলিজার টুকরোটাকে ফিরিয়ে দিয়েছেন। মেঘলাও আজিজের শার্ট খামচে ধরে হাউমাউ করে কাটতে লাগলো। 13 বছরের দীর্ঘ বিচ্ছেদ, না বলা যন্ত্রণা আর একরাশ অভিমান আজ দুই ভাই বোনের চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছে। আজিজ বারবার মেঘলার মুখটা দুই হাতে তুলে ধরছে আর দেখছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে তার বোনটা তার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে। রান্নাঘরে সেই কোণে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের এই হৃদয় বিদারক দৃশ্য যেন দেয়ালের ইটগুলোকেও কাঁদিয়ে তুলছে। আজিজ শুধু বিড়বিড় করে বলছিল, আর কোথাও যেতে দিব না তোকে। তোকে ছাড়া এই আজিজ ভাইয়াটা একদম একা হয়ে গিয়েছিল রে বোন, একদম একা। আজিজের কণ্ঠস্বর এখন অনেক শান্ত, কিন্তু তাতে এক অদম্য কৌতূহল আর যন্ত্রণার ছাপ। সে মেঘলার কাঁপতে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো, এবার অন্তত আমার দিকে তাকিয়ে সবটা বল মেহু, সেদিন আসলে কি হয়েছিল? ওই দিন তুই এখান থেকে কিভাবে বেরিয়ে এলি? আর তোকে অনাথ আশ্রমে বা কে পাঠিয়েছিল? সব থেকে বড় ধোঁয়াশা তো ওই মৃত বাচ্চাটাকে নিয়ে। তোর গায়ের সেই ড্রেস, তোর হাতের সেই বালা, সব কিছু ওই বাচ্চাটার গায়ে কিভাবে গেল? কেন পুরো দুনিয়া জানলো যে তুই আর নেই? আজিজের চোখে এখন উত্তরে তৃষ্ণা। সে মেঘলার চোখের গভীরে লুকিয়ে থাকা সেই 13 বছরের পুরনো রহস্যটা করে বের করতে চাইছে। মেঘলা একবার আজিজের দিকে তাকালো,
তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। বুকের ভেতর জমাট বাঁধা পাথরটা যেন এবার গলতে শুরু করেছে। মেঘলা একটা লম্বা শ্বাস নিয়ে ঝাপসা চোখে আজিজের দিকে তাকিয়ে খুব ক্ষীণ কণ্ঠে বলতে শুরু করলো। বলছি ভাইয়া, সবটা বলছি। মেহজাবিন তখন আতঙ্কে কুঁকড়ে আছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন জসিম তালুকদার। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। তিনি দ্রুত হাতে মেহজাবিনের গা থেকে সেই রক্তমাখা দামি ড্রেসটা খুলে ফেললেন। হাত থেকে খুলে নিলেন রূপোর বালাজোড়া। পাশে রাখা অন্য একটা সাধারণ জামা মেহজাবিনকে পরিয়ে দিয়ে তাকে এক প্রকার টেনেই ঘর থেকে বের করে নিয়ে গেলেন। বিছানার ওপর পড়ে রইল সেই রক্তমাখা নীল রঙের ড্রেস আর চিকচিক করা বালা দুটো। ঘরে একা পড়ে থাকা সেই ছোট্ট মেয়েটি যে ছিল এই বাড়িরই এক গরিব গার্ডের মেয়ে, সে কৌতূহল সামলাতে পারল না। দামি ড্রেস আর গহনার প্রতি তীব্র লোভ আর আর্থিক টানাপোড়েন তাকে পরচিত করল। সে ভাবল, ইস, ড্রেসটা কত সুন্দর। তড়িঘড়ি করে সে মেহজাবিনের ফেলে যাওয়া সেই রক্তমাখা গাউনটা পরে নিল আর হাতে পরে নিল বালাজোড়া। সময় তখন দুপুর 12টার কাছাকাছি। বাইরে বাগানের সব বাচ্চারা খেলছিল। সাজগোজ করে মেয়েটি ভাবল বাবাকে গিয়ে তার এই নতুন রূপটা দেখাবে। সে দেখল রাস্তার ওপাশের দোকান থেকে তার বাবা কিছু একটা কিনছে। খুশিতে আত্মহারা হয়ে মেয়েটি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাস্তার ওপাশে দৌড় দিল। ঠিক সেই মুহূর্তেই যমদূতের মতো এক দানবীয় ট্রাক ধেয়ে এলো। বিকট একটা শব্দের সাথে সাথে ছোট্ট শরীরটা পিষে গেল চাকার তলায়। মুহূর্তেই সেই নীল রঙের প্রিন্সেস গাউনটা রক্তে লাল হয়ে গেল। কিছুক্ষণ পর আকাশ সেখানে এসে পৌঁছালো। সে দেখল নীল ড্রেস পরা একটা নিথর দেহ পড়ে আছে রাস্তায়, যার হাতে মেহজাবিনের সেই পরিচিত বালা। আকাশ বুক ফাটা আর্তনাদ করে আছড়ে পড়ল সেই লাশের ওপর। সে ঘুণাক্ষরেও বুঝতে পারল না ভাগ্যের এক নির্মম পরিহাসে ড্রেস আর বালার অদল বদল তার চোখের সামনে আসলে অন্য কেউ শুয়ে আছে। সে বিশ্বাস করে নিল তার মেহজাবিন আর নেই, অথচ আসল মেহজাবিন তখন জসিম তালুকদারের হাত ধরে অন্য এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে। যে খবর আকাশ 13 বছর পর জানতে পেরেছে। জসিম তালুকদার সেদিন বড় এক সংকটে পড়েছিলেন। মেহজাবিন তখন আতঙ্কে কুঁকড়ে আছে, তার দু চোখে খুনের সেই বিভৎস দৃশ্য ভাসছে। তিনি জানতেন এখনই যদি পুলিশ বা মিডিয়া চলে আসে তবে এই ছোট্ট বাচ্চাটাকে সামলানো অসম্ভব হবে। তাই এক প্রকার নিরুপায় হয়েই মেহজাবিনকে ওই ঘর থেকে বের করে নিয়ে যান তিনি। কাছেই এক পরিচিত হেলথ সেন্টারে মেহজাবিনকে বসিয়ে রেখে জসিম তালুকদার তড়িঘড়ি করে বেরিয়েছিলেন পরিস্থিতির লাগাম টানতে। মেয়েটিকে অভয় দিয়ে বলেছিলেন, মা, তুমি এখানে একটু বসো, আমি ঠিক আধ ঘন্টা পরে সে তোমাকে নিয়ে যাব। কিন্তু আল্লাহ সেদিন অন্য কিছু লিখেছিলেন। বিকেলে যখন জসিম তালুকদার হন্তদন্ত হয়ে মেহজাবিনকে নিতে ফিরলেন তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। হেলথ সেন্টারের নার্সরা জানালো কিছুক্ষণ আগে একজন লোক এসে মেহজাবিনকে নিয়ে চলে গেছে। জসিম তালুকদার পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে খুঁজলেন, পরিচিত সব জায়গায় লোক পাঠালেন, কিন্তু মেহজাবিনের কোনো চিহ্ন কোথাও নেই। অবশেষে অন্ধকার জগতের কিছু সূত্র থেকে তিনি জানতে পারলেন কোনো এক দুর্ধর্ষ শিশু পাচারকারী চক্র সুযোগ বুঝে মেহজাবিনকে রাস্তা থেকে তুলে নিয়ে পাচার করে দিয়েছে। জসিম তালুকদারের বুক ফেটে কান্না আসছিল। নিজের একটু ভুলের কারণে সামান্য একটু সময়ের হেরফেরে তিনি তার ছেলের হৃদয়ের একটা অংশকে চিরতরে হারিয়ে ফেললেন। ভারাক্রান্ত হৃদয়ে যখন তিনি ফিরে এলেন তখন দেখলেন অন্য এক দৃশ্য। আকাশের রক্তাক্ত নীল গাউন পরা মৃত মেয়েটিকে মেহজাবিন ভেবে আঁকড়ে ধরে আছে। সারা পৃথিবী বিশ্বাস করে নিয়েছে যে মেহজাবিন আর নেই। জসিম তালুকদার স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, আকাশকে যদি এখন বলেন যে মেহজাবিন পাচার হয়ে গেছে তবে ছেলেটা জ্যান্ত মরে যাবে। তার চেয়ে এই মৃত্যুর মিথ্যাটা মেনে নেওয়াই হয়তো শ্রেয়। নিজের অপরাধবোধ আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে চেপে গেলেন। তিনি একবারের জন্য প্রকাশ করতে পারেননি যে মেহজাবিন আসলে মারা যায়নি, বরং তার নিজের অসতর্কতায় সে নিখোঁজ হয়ে গেছে। 13 বছর আগে সেই একটি গোপন সত্য আজ সবার সামনে এসে দাঁড়িয়েছে। জসিম তালুকদারের সেই দিনের নীরবতাই আজ আকাশ আর মেহজাবিনের জীবনকে এক বিশাল গোলকধাঁধায় ফেলে দিয়েছে। জসিম তালুকদার যখন হেলথ সেন্টারের বাইরে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, ঠিক তখনই ভেতরের ঘটে যাচ্ছিল মেহজাবিনের জীবনের মোড় ঘোরানো সেই ঘটনা।
হেলথ সেন্টারের করিডোরে একটা বেঞ্চে বসে ছোট্ট মেহজাবিন তখনও ফুপিয়ে কাটছে। তার দু চোখে তখনও ভয়ের কালো ছায়া। ঠিক সেই সময় সেখানে ঢুকলেন মাঝবয়সী এক লোক, তার সাথে 4-5টি ছোট বাচ্চা। লোকটির নাম রফিকুল ইসলাম। তিনি শহরের উপকণ্ঠে একটি ছোট অনাথ আশ্রম চালান। তার আশ্রমের একটি বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছিল বলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এখানে নিয়ে এসেছিলেন তিনি। ভিড়ের মাঝে একা বসে থাকা আর অঝরে কাঁদতে থাকা মেহজাবিনকে দেখে রফিক সাহেবের মনটা ভিজে উঠল। তিনি মেহজাবিনের সামনে হাঁটু গেড়ে বসে খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তোমার নাম কি? তুমি এখানে একা কেন? মেহজাবিন ফ্যাল করে তাকিয়ে রইল। ভয়ের চোটে তার স্মৃতি যেন কিছুক্ষণের জন্য অবশ হয়ে গেছে। সে নিজের নাম, ঠিকানা বা বাবার কথা কিছুই বলতে পারল না, কেবল মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগলো। রফিক সাহেব ভাবলেন হয়তো কোনো পাচারকারী বা নিষ্ঠুর কেউ বাচ্চাটিকে এখানে ফেলে রেখে গেছে। এই শহরে কত অনাথ বাচ্চাই তো এভাবে হারিয়ে যায়। তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন কেউ তাকে নিতে আসে কিনা দেখার জন্য, কিন্তু অসীম তালুকদার তখন বাইরের ঝামেলার কারণে ফিরতে দেরি করেছিলেন। রফিক সাহেব ভাবলেন এই অসহায় মেয়েটিকে এখানে একা ফেলে যাওয়া মানে তাকে বিপদে ফেলে দেওয়া। তাই তিনি পরম মমতায় মেহজাবিনের হাত ধরলেন। চলো মা, আমার সাথে চলো, ওখানে তোমার মতন অনেক বন্ধু আছে। মেহজাবিনও যেন একটা আশ্রয়ের খোঁজে ছিল। সে নিঃশব্দে রফিক সাহেবের হাত ধরে অনাথ আশ্রমের গাড়িতে উঠে পড়ল। সেই বিকেলেই মেহজাবিন চিরতরে বদলে গিয়ে অনাথ আশ্রমের এক নতুন সদস্য হয়ে উঠল। জসিম তালুকদার যখন তাকে খুঁজতে ফিরলেন তখন মেহজাবিন অনেক দূরে এক নতুন ঠিকানার দিকে যাত্রা শুরু করেছে। 13 বছরে সেই দীর্ঘ লড়াইয়ের বীজ বপন হয়েছিল ঠিক ওই মুহূর্তেই। 13 বছরে সেই বিভীষিকাময় ইতিহাসের বর্ণনা দিয়ে মেঘলা এক সময় থামল। তার গলার স্বর বুঝে এসেছে, চোখ দুটো নোনা জলে ঝাপসা। ড্রয়িং রুমের বাতাস তখন ভারী হয়ে আছে এক অবর্ণনীয় যন্ত্রণায়। আজিজ পাথরের মতো নিস্তব্ধ হয়ে মেঘলার দিকে তাকিয়ে রইল। তার বোনটা যে কতটা নরক গুলজার পার করে আজ এই পর্যন্ত এসেছে তা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। পাশে বসে থাকা চাঁদ এতক্ষণ শব্দহীনভাবে কাঁদছিল, কিন্তু মেঘলার শেষ কথাগুলো শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে মেঘলার একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল। 13 বছরের ধরে যে সত্যটা মাটির নিচে চাপা পড়েছিল আজ তা বেরিয়ে এসে সবাইকে নিঃস্ব করে দিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বেডরুমের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। বীরকে কোলে নিয়ে আকাশ বেরিয়ে এলো। বীর কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় তার পাপার বুকে ঘুমিয়ে পড়েছে। তার ছোট ছোট হাত দুটো এখনও আকাশের শার্টের কলার শক্ত করে আঁকড়ে ধরে আছে। আকাশের চোখে সেই আগ্নেয়গিরি এখন কিছুটা শান্ত, কিন্তু সেখানে জমাট বেঁধেছে এক গভীর হাহাকার। সে ধীর পায়ে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। মেঘলা আর আজিজের দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, গল্প যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে বীরকে এখানে শুয়ে দে। ছেলেটা ভয়ে আর কান্না একদম কুকড়ে আছে। মেঘলা দ্রুত সোফা থেকে উঠে বীরের জন্য জায়গা করে দিল। আকাশ পরম মমতায় তার কলিজার টুকরোটাকে সোফায় শুয়ে দিল। বীরের কপালে একটা ঘাম আর কান্নার ছাপ রয়ে গেছে। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। পুরো ঘরে তখন এক অদ্ভুত স্তব্ধতা। সত্যটা এখন সবার সামনে আয়নার মতো পরিষ্কার। আকাশ বুঝতে পারল সে যাকে এতদিন ঘৃণা করেছে সে আসলে তার জীবনের সবচেয়ে বড় শিকার। আর মেঘলা বুঝতে পারল তার এই ফিরে আসাটা হয়তো এক নতুন লড়াইয়ের শুরু মাত্র। আজিজ আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় ডাকলো, আকাশ ভাই। আকাশ কোনো উত্তর দিল না। সে শুধু তাকিয়ে রইল ঘুমন্ত বীরের দিকে। তার চোখের সেই রক্তাক্ত আভা এখন এক তীব্র যন্ত্রণায় রূপ নিয়েছে। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ল। তোর বোনকে এবার এই প্রশ্নগুলো উত্তর দিতে বলা চেয়েছে। 13 বছর আগের ঘটনা না হয় মেনে নিলাম, সে তখন ছোট ছিল, পরিস্থিতির শিকার ছিল, কিন্তু যেদিন প্রথমবার বড় হয়ে আমার সামনে এলো সেদিন কেন বলল না সে আমার মেহজাবিন? কেন দিনের পর দিন মেঘলা হয়ে অভিনয় করে গেল? আকাশ এক পা এগিয়ে গিয়ে মেঘলার ঠিক সামনে দাঁড়ালো। তার কণ্ঠস্বর এখন থরথর করে কাঁপছে, অপমানে আর অভিমানে। আমি না হয় তোকে চিনতে পারিনি, সময় আমার মেহুর চেহারা পরিবর্তন এনেছে, কিন্তু তুই তো আমায় চিনতিস। সেখানে নীল ছিল, সবুজ ছিল, রোদ ছিল, সবাই তো তোর পরিচিত। তুই কি তাদের কাউকে চিনতে পারলি না? তাকে চিনতে চেয়েছিলি না? আকাশের গলার শিরাগুলো আবার ফুলে উঠল। সে চিৎকার করে বলতে লাগলো,
এতদিন আমাকে এই বালির নরক যন্ত্রণায় রাখার মানে কি? তুই যখন অনাথ আশ্রমে বড় হয়ে স্বাভাবিক হলে তখন কেন একবার ফিরে আসার চেষ্টা করলি না? একবার খবর দিলে কি তোকে কেউ তালুকদের বাড়িতে সসম্মানে ফিরে নিয়ে আসতো না? কেন তুই আমাদের সবাইকে মৃত ভেবে দূরে সরিয়ে রাখলি? এই 13 বছরের কাণ্ডের হিসাব কে দেবে মেহজাবিন? আমাকে উত্তর দে। আকাশের এই মার মুখে প্রশ্নের মুখে মেঘলা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগলো। আজিজও স্তব্ধ হয়ে আকাশের যুক্তিগুলো শুনছে। আকাশের এই হাহাকার আজ কেবল রাগ নয়, বরং 13 বছরের এক জমাটবদ্ধ অভিমান, যা আজ বিস্ফোরণের মতো ফেটে পড়ছে। আকাশের ক্রমাগত প্রশ্নের মুখে মেঘলা এতক্ষণ পাথরের মতো জমেছিল, কিন্তু কেন ফিরে আসনি? এই অপবাদটা শোনার পর তার ভেতরের 13 বছরের জমাট বাঁধা ঘৃণা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে চোখের জল মুছে ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখে তখন আকাশের জন্য কোনো ভালোবাসা নেই, আছে কেবল চরম ঘৃণা। ফিরে আসতাম? কার কাছে ফিরে আসতাম? তোমার মতো একটা জানোয়ারের কাছে? মেঘলার গলার স্বর কাঁপছে ঘৃণায়। সে এক পা এগিয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুমি একটা খুনি আকাশ। তুমি নিজের জন্মদাত্রী মাকে মেরেছো, তোমার নিজের চাচাকে মেরেছো। আমি নিজের চোখে দেখেছি তুমি কতটা পৈশাচিক হতে পারো। একটা জ্যান্ত মানুষকে মেরে তার মাংস খুবলে নিচ্ছিলে তুমি, ঠিক একটা জানোয়ারের মতো। সেই বীভৎস দৃশ্য দেখার পর কোনো সুস্থ মানুষ তোমার কাছে ফিরে আসার সাহস পায়? আমি আতঙ্কে মরে যাচ্ছিলাম আকাশ। প্রতি রাতে ওই খুনের দৃশ্য আমায় তাড়া করে বেড়াতো। মেঘলা থামল না। তার বুকের ভেতর জমে থাকা বিষটুকু উগরে দিয়ে বলল, ওই যে ছোট্ট মেয়েটা সেদিন ট্রাকের নিচে পিষে মারা গেল, তার জন্য দায়ী কে? তুমি। সেদিন যদি তুমি ওই খুনের নেশা নামাতে, যদি ওই জানোয়ারের মতো কাণ্ড না ঘটাতে, তবে ওই মাসুম বাচ্চাটাকে অকালে মরতে হতো না। তোমার পাপের ভাগীদার হতে গিয়ে ওই বাচ্চাটা আজ কবরে। আজি যতক্ষণ স্তব্ধ হয়ে সব শুনছিল, ড্রেস আর বালার অদল বদলের রহস্যটা তার মাথায় ঘুরছে। সে আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, ভাই একটা কথা বুঝতে পারছি না, ওই বাচ্চাটা তো ছিল ওখানকার দারোয়ানের মেয়ে, কিন্তু তুই ওকে মেহজাবিন ভেবে মাটি দিলি কিভাবে? ওর পরিবারকে কোনো দাবি করেনি? কেউ কি তোকে বাধা দেয়নি? আকাশের দু চোখ দিয়ে যেন এখন জল নয়, তপ্ত রক্ত ঝরছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে ধীর গলায় বলতে শুরু করলো, ও কোনো সাধারণ দারুণের বাচ্চা ছিল না আজিজ। ও ছিল আমার গর্ভধারিণী মা সৌহিনী তালুকদার, আর আমার আপন চাচা জামশেদ তালুকদারের বাপের ফসল। আকাশের এই একটা কথা যেন পুরো ঘরে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। জসিম তালুকদারের স্ত্রী আর তার ছোট ভাইয়ের এমন অবৈধ সম্পর্কের কথা সে কল্পনাও করতে পারেনি। আজিজ হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি ভাই? এত বড় একটা ঘটনা, একটা বাচ্চার জন্ম, বাড়ির কেউ কিচ্ছু জানতো না? আকাশ তিক্ত হাসলো। জানতো না মানে? যখন প্রেগনেন্সির বিষয়টা জানাজানি হলো তখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। অ্যাবর্শন করানোর উপায় ছিল না। আমার মা চেয়েছিল ওই পাপটাকে আমার বাচ্চার বাপ হিসেবে চালিয়ে দিতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাচ্চারা জন্মানোর পর আমার দাদের সন্দেহ হয়। তিনি চুপে চুপে ডিএনএ টেস্ট করেন, আর তাতেই বেরিয়ে এসে ভয়ঙ্কর সত্য। ওই সন্তান আমার বাবা জসিম তালুকদারের নয়, বরং তো ছোট ভাই জামশেদ তালুকদারের। আকাশের গলার স্বর এবার চড়া হলো, ঘৃণায় মুখটা কুঁচকে গেল। ইচ্ছা ছিল সেদিনের দিনটাকে মেরে দাফন করে দিই, কারণ ওরকম পাপের ফসল যারা পৃথিবীতে আসে তারাও আজীবনই পাপই বয়ে বেড়াবে। বাবা মা দুজনে যেখানে দুশ্চরিত্র, সেখানে সে সন্তান কোনোদিন ভালো হতে পারে না। কিন্তু আমার বাবা, তিনি বড্ড বেশি দয়ালু ছিলেন। তিনি ওদের আড়াল করে দারুণের কাছে পাঠিয়ে দিলেন। মাঝখানে 4টে বছর কেটে গেল। মেহুর বয়স যখন 7, ওই বাচ্চাটার বয়স তখন 4। আকাশ থামল না। 13 বছর আগে সেই খুনের রাতের আসল সত্যটা এবার উগরে দিল। সেদিন জামশেদ তালুকদার আমার মাকে রেপ করেনি। আমি ওদের দুজন কাপড়তিকর অবস্থায় ধরে ফেলেছিলাম। আমার সহ্য হয়নি সেই নষ্টামি। আমি ওদের মেয়েরা আত্মহত্যা করে দিয়েছিলাম। প্ল্যান ছিল ওখানে শেষ করে দেব, কিন্তু হুট করে মাঝখানে মেহু চলে এলো। ওকে বাঁচাতে গিয়ে আমাকে কাজ মাঝপথে ফেলে রেখে আসতে হয়েছিল, কিন্তু মেহু ভয় পেয়ে আবার সেই ঘরেই ফিরে গিয়েছিল। আর বাকিটা তো তোরা জানিসই। ওদের নোংরামি দেখতে দেখতে আমি অতিষ্ঠ উঠেছিলাম। তাই সেদিন আমি মানুষ নয়, জানোয়ার হয়ে গিয়েছিলাম। আকাশের কথা শেষ হতে না হতেই ঘরের পরিবেশটা যেন বরফের মতো শীতল হয়ে গেল। মেঘলার ঘৃণা মাখানো চোখে এখন একরাশ বিস্ময় আর করুণা। সে বুঝতে পারল
সে যাকে খুনি ভেবে ঘৃণা করেছে সেই আকাশ আসলে ১৩ বছর ধরে এক বিশাল কলঙ্কের বোঝা একা বয়ে বেড়াচ্ছে। আকাশের শেষ কথাগুলো যেন ড্রয়িং রুমের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো। সোহিনী তালুকদার আর জামশেদ তালুকদারের সেই বীভৎস পাপের কথা শুনে মেঘলা আর আজিজ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। আকাশের দু চোখ তখন রক্তবর্ণ, সারা শরীর অভিমানে আর ঘৃণায় থরথর করে কাঁপছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে সে লিভিং রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা পেছন থেকে একবার ক্ষীণ স্বরে ডাকলো, আকাশ। কিন্তু সেই ডাক আকাশের কানে পৌঁছালো না। তার মস্তিষ্কে তখন কেবল ১৩ বছর আগের সেই নোংরা দৃশ্য আর নিজের পরিবারের দেওয়া সেই কলঙ্কিত স্মৃতির মিছিল। নিচে নেমে পার্কিং থেকে নিজের গাড়িটা বের করলো আকাশ। টায়ারের ঘর্ষণে একটা তীব্র শব্দ তুলে সে গেট দিয়ে বেরিয়ে গেল। গাড়ির গতিবেগ ক্রমশ বাড়ছে। স্টিয়ারিংটা সে এত জোরে চেপে ধরেছে যে তার হাতের আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। সে জানে না সে কোথায় যাচ্ছে, কোথায় গেলে এই বুকের ভেতর জ্বলতে থাকা আগ্নেয়গিরিটা শান্ত হবে। তার মনে হচ্ছে সে মেহজাবিনকে ভালোবাসত, অথচ সেই মেহজাবিনই তাকে আর জানোয়ার আর খুনি বলে গালি দিল। যে সত্য সে ১৩ বছর ধরে কলিজার ভেতর পাথর চাপা দিয়ে রেখেছিল, আজ তা প্রকাশের পর সে যেন আরও বেশি একা হয়ে গেল। পিছনে ফেলে আসা ফ্ল্যাটে তখন শ্মশানের নীরবতা। মেঘলা ধপ করে সোফায় বসে পড়ল। তার চোখের জল এখন আর থামছেই না। সে এতদিন আকাশকে ঘৃণা করেছে একতরফা, এক খুনের জন্য, কিন্তু সেই খুনের পেছনে যে এমন এক কলঙ্কিত ইতিহাস ছিল তা সে স্বপ্নেও ভাবেনি। নিজের মায়ের এমন চারিত্রিক স্খলন কোনো সন্তান কি সহজে মেনে নিতে পারে? আজ দীর্ঘক্ষণ পর একটা লম্বা শ্বাস নিল। সে মেঘলার পাশে বসে তার মাথায় হাত রাখল। আকাশের ওপর তার রাগ ছিল, কিন্তু এখন কেবল এক বুক হাহাকার আর সহানুভূতি কাজ করছে। সে বুঝতে পারছে আকাশ আজ শুধু মেঘলাকে হারায়নি, সে নিজের অস্তিত্বের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছে। শহরের এক অভিজাত ক্লাবের অন্ধকার ব্যক্তিগত কামরা, চারদিকে রঙিন নিয়ন আলোর ঝিলিক, উগ্র পারফিউমের গন্ধ আর উচ্চস্বরে বাজতে থাকা মিউজিকের তালে কয়েকজন নর্তকের উত্তাল নাচ। কিন্তু এই জৌলুসের মাঝে আকাশ বসে আছে এক জীবন্ত লাশের মতো। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দামি মদের বোতল। ফোনটা নেশার ঘরে কোথায় ছিটকে পড়েছে তার খেয়াল নেই। গ্লাসের পর গ্লাস বিষ ঢালছে সে নিজের কণ্ঠে, কিন্তু বুকের ভেতরের দহন যেন কিছুতেই কমছে না। মদের তীব্র নেশায় ঝাপসা হয়ে আসা চোখের সামনে ভেসে উঠছে ১৩ বছর আগে সেই অভিশপ্ত দুপুরের স্মৃতি। তখন আকাশ নেহাতি কিশোর। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। হাতে চকচকে ট্রফি আর মেডেল নিয়ে সে ঝড়ের বেগে বাড়ি ফিরল। তার জীবনের সব থেকে প্রিয় মানুষ, তার গর্ভধারিণী মা সোহিনী তালুকদারকে এই খুশির খবরটা সবার আগে জানাতে চায় সে। বাড়িতে এসে দেখলো ছোট মা রোদকে খাওয়াচ্ছে। আকাশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মা কোথায় ছোট মা? ছোট মা ম্লান হেসে জানালেন, বড় আপু অফিসে গেছেন। আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না, ড্রাইভারকে নিয়ে সোজা পৌঁছে গেল মায়ের অফিসে। করিডোর দিয়ে হাঁটার সময় তার মনে হচ্ছিল মা তাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খাবে, কিন্তু মায়ের কেবিনে ঢোকা মাত্রই থমকে গেল সে। কেবিনের ভেতরে একটা ছোট্ট ব্যক্তিগত বিশ্রামাগার। আধখোলা দরজা দিয়ে সে যা দেখল তাতে মুহূর্তের মধ্যে তার কিশোর মনের চেনা জগৎটা ভেঙে চুরমার হয়ে গেল। ভেতরের বেডে তার নিজের মা সোহিনী তালুকদার আর আপন চাচা জামশেদ তালুকদার চরম আপত্তিকর এবং অন্তরঙ্গ অবস্থায় লিপ্ত। নিজের জন্মদাত্রীকে পরপুরুষের বাহুবন্দি দেখে আকাশের মনে হলো পায়ের তলার মাটি ধসে পাতাল অব্দি নেমে গেছে। নারী জাতির ওপর এক তীব্র ঘৃণা আর বৃতৃষ্ণায় তার গা গুলিয়ে বমি আসতে শুরু করলো। যন্ত্রণায় নীল হয়ে সে সেখানেই নিথর হয়ে পড়ে গেল। অন্ধকার হয়ে এলো চারপাশ। যখন জ্ঞান ফিরল, আকাশ দেখল সে হাসপাতালের বেডে শুয়ে। শিউরে বসে সোহিনী তালুকদার কাঁদছেন, পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিন্তু সেই চেনা স্পর্শ আজ আকাশের কাছে সাপের ছোবলের মতো বিষাক্ত মনে হলো। মায়ের মুখটা দেখা মাত্রই তার সারা শরীর ভয়ে আর ঘৃণায় রিডি করে উঠল। তীব্র খিঁচুনি নিয়ে আকাশ আবার জ্ঞান হারিয়ে ফেলল। টানা 15 দিন জমে মানুষের টানাটানির পর জসিম তালুকদার ছেলেকে নিয়ে ছুটলেন ফ্রান্সে।
সেখানকার বড় মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে শুরু হলো আকাশের দীর্ঘমেয়াদী চিকিৎসা। আজ এই মদের বোতলগুলোর দিকে তাকিয়ে আকাশের মনে হচ্ছে সেই দিনের পর থেকেই তার ভেতরকার সহজ সরল ছেলেটা মরে গিয়েছে। যে মা তাকে আদর্শ শিখিয়েছিলেন, সে মায়ের এই রূপ তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। আজ মেঘলা তাকে জানোয়ার বলেছে, কিন্তু আকাশ জানে তাকে জানোয়ার বানিয়েছে তার নিজের রক্ত, তার নিজের পরিবার। গ্লাসের শেষ বিন্দুটা গলায় ঢেলে দিয়ে আকাশ অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, মেহুজান, তুই কি আমাকে ওই পাপিষ্ঠদের কাতারে দাঁড় করালে? শহরের এক কোণে নামী ক্লাবের ভিআইপি কেবিনে আকাশ যখন মদের নেশায় চুর হয়ে পড়ে আছে, তখন তার অবচেতন মনে এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক যুদ্ধ চলছে। সে জানে সে কেন সাধারণ মানুষ নয়। তার শরীরে এক এমন অভিশাপ বয়ে বেড়াচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক বিরল বিস্ময়। মদের গ্লাসে শেষ চুমুকটা দিয়ে আকাশ দেয়ালের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। ঝাপসা চোখে সে দেখতে পেল তার চোখের মনে সে অদ্ভুত পরিবর্তন। পোস্ট ট্রামাটিক হাইপোথ্যালামিক পিটিউটারি ডিসরাপশন, সহজ ভাষায় একে বলা হয় কমপ্লেক্স পিটিএসডি উইথ সোমাটিক কনভারসেশন। আকাশ ভাবতে লাগলো সেই দীর্ঘ চিকিৎসা দিনগুলোর কথা। ফ্রান্সে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ডাক্তাররা অবাক হয়ে দেখেছিলেন তার শরীরের প্রতিটি কোষ কীভাবে তার শৈশবে সেই ভয়ঙ্কর স্মৃতিকে ধারণ করে আছে। আকাশ নিজের ভেতরে অনুভব করতে পারে সেই হরমোনাল মিউটেশন বা রূপান্তর। শৈশবে মা ও চাচুর সেই বীভৎস দৃশ্যটি তার কিশোর মনে যে সেক্সুয়াল ট্রমা তৈরি করেছিল, তা বয়ঃসন্ধির সময় তার টেস্টোস্টেরন আর কার্টিসল হরমোনের স্বাভাবিক প্রবাহকেই বিষাক্ত করে দিয়েছে। চিকিৎসকরা একে বলেন এন্ডোক্রিন ডিসরেগুলেশন। আজও যখন কোনো মেয়ে তাকে স্পর্শ করে, তখন আকাশের শরীরে কর্টিসলের মাত্রা এতটাই বেড়ে যায় যে তা সাধারণ স্ট্রেস হরমোন থেকে রূপ নেয় এক বিধ্বংসী নিউরোটক্সিনে। এই বিষ সরাসরি তার মস্তিষ্কে স্তব্ধ করে দেয়। মেয়েদের স্পর্শ মানেই আকাশের কাছে এক পৈশাচিক মৃত্যুর হাতছানি। হঠাৎ আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে আকাশ চমকে উঠল। তার চোখের মনের সে বিখ্যাত বেগুনি সবুজ আভা আজ উধাও। সেখানে জমাট বেঁধেছে টকটকে লাল রং। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অকুলার হাইপারেমিয়া। যখনই আকাশ কোনো তীব্র মানসিক উত্তেজনার মধ্যে দিয়ে যায়, তার মস্তিষ্কের অ্যানজিম টিরোসিনেস এক বিশেষ রাসায়নিক বিক্রিয়া শুরু করে। এর ফলে চোখের শুকনো রক্তনালীগুলো রক্তে পূর্ণ হয়ে ওঠে এবং মনের আসল রং ঢাকা পড়ে, এক খুনে লাল আভা দেখা দেয়। একেই বলে ইরিস পিগমেন্ট ডিসপারেশন। আকাশ নিজের হাত দুটোর দিকে তাকালো। সাদা ফর্সা গায়ের রং ছাপিয়ে আজ সেখানে এক নীলাভ ছায়া। শরীরের প্রতিটি শিরা ফুলে ফেপে নীল হয়ে উঠেছে। তীব্র নার্ভাস শকের সময় আকাশের লিভারে থাকা হিমি অক্সিজেন্স এনজাইমটি হঠাৎ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এর ফলে রক্তে বিলিরুবিন হলুদ এবং বিলিভারডিনের সবুজ নীল অনুপাত বিশৃঙ্খল হয়ে পড়ে। এই রাসায়নিক পরিবর্তনের কারণে তার গায়ের চামড়া নীলচে বা কালচে রং ধারণ করে, যাকে মেডিকেলের বলা হয় পিসেডো সিয়ানোসিস। গাড়ির চাবির আওয়াজ আর বাইরের মিউজিকের মাঝে আকাশ অনুভব করল তার হৃৎপিণ্ডের অস্বাভাবিক হৃদস্পন্দন। তার অবচেতন মন যখনই সেই পুরনো স্মৃতি রিক্যাপ করে, তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে হরমোন করে বেরোতে থাকে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। এতে তার ধমনীগুলো সংকুচিত হয় এবং শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, যাকে ডাক্তাররা বলেন ভেনোয়াস ডিস্টেনশন। তার রক্তচাপ তখন পাহাড়ের চূড়া থেকে গভীর খাদে পড়ার মতো ওঠানামা করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি হিমোডিনামিক ইস্টানেবিলিটি। আকাশ জানে তার এই অবস্থাকে মেডিকেলে বলা হয় গিনোফোবিয়া ইনডিউসড ভ্যাসোভ্যাগাল সিনকোপ। তার মস্তিষ্ক কোনো মেয়ের ছোঁয়াকে বিপদ হিসেবে চিহ্নিত করে। সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ডিসোসিয়েটিভ অ্যাসেন্থেসিয়া মোডে চলে যায়। হঠাৎ শরীর সব অনুভূতি হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে, যাতে সে আর কোনো মানসিক বা শারীরিক যন্ত্রণা অনুভব না করে। এটি এক ধরনের প্রোটেক্টিভ ব্ল্যাকআউট। মদের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে আকাশ আর্তনাদ করে উঠল। তার মনে পড়ে গেল মার্কোর সেই কথাগুলো, যা সে তাকে একবার বলেছিল। সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। শরীরে একটা নিউরোকেমিক্যাল চেইন রিয়াকশন শুরু হয়েছে।
ছোটবেলায় সেই দৃশ্যটা ওর হরমোনাল প্যাটার্ন বদলে দিয়েছে। ওর ব্রেনে এখন চলছে অ্যাড্রেনালাইন স্টর্ম। ওর চোখের মনি লাল হওয়া আর শরীর নীলচে হওয়া মানে ওর লিভার এখন বিলিভার্ডিন ইমব্যালেন্স ফেস করছে। ওর শিরাগুলোর এই নাচানাচিকে আমরা বলি ভ্যাসকুলার টার্বুলেন্স। যদি এখন ওর সিস্টেমকে নিউট্রালাইজ করা না যায়, তবে মাল্টি অর্গান ফেলিওর হওয়ার সম্ভাবনা কেবল সময়ের ব্যাপার। আকাশ নিজের মাথাটা দুহাতে চেপে ধরল। সে কি কেবল এক সাধারণ খুনি, নাকি সে এক দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক বিপর্যয়ের শিকার? 13 বছর আগে সে যখন জানোয়ার হয়ে মাংস খুবলে নিচ্ছিল, সেটা কি তার রাগ ছিল, নাকি তার মস্তিষ্কের সেই নিউরোটক্সিনের প্রভাব, যা তাকে মানুষ থেকে এক জিঘাংসু দানবে পরিণত করেছিল? আজ মেঘলার গালিগুলো আকাশের কান দিয়ে ধুলে সরাসরি তার হৃৎপিণ্ডে বিচ্ছে। তার ব্লাড প্রেশার আবার সেই ডেঞ্জার জোনের দিকে যাচ্ছে। আকাশ জানে আজ রাতের এই নিঃসঙ্গতা আর মদের নেশা যদি তাকে শান্ত করতে না পারে, তবে তার ভেতরের এই বৈজ্ঞানিক প্রলয় আজ তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আকাশ নিজের স্মৃতির অতলে ডুব দিয়ে যখন ছিন্নভিন্ন হচ্ছিল, তখন সে খেয়ালই করেনি তার ঠিক পাশেই এক উগ্র সাজের কলগার্ল দাঁড়িয়ে আছে। ক্লাবে সে অন্ধকার কেবিনে মেয়েটি কখন যে পা টিপে টিপে আকাশের একদম কাছে এসে দাঁড়িয়েছে তা সে টেরই পায়নি। আকাশের বিধ্বস্ত অবস্থা আর সামনে ছড়িয়ে থাকা মদের বোতল দেখে মেয়েটি হয়তো ভেবেছিল এই সুযোগ। সে তার কোমল হাতটা আকাশের ঘাড়ের উপর রাখল। স্পর্শ, এক বিষাক্ত স্পর্শ। মুহূর্তের মধ্যে আকাশের শরীরে সেই নিউরোকেমিক্যাল চেন রিয়েকশন শুরু হয়ে গেল। শৈশবে সেই নোংরা কেবিনে মায়ের সেই বিশ্বাসঘাতকতা আর আজ মেঘলার দেওয়া জানোয়ার গালি সব মিলেমিশে এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু হলো তার মস্তিষ্কে। আকাশের চোখের মনে মুহূর্তেই টকটকে লাল হয়ে উঠল। সে ছিটকে সরে গেল মেয়েটির থেকে। তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। সেটাগুলো সাপের মতো ফুলে ফেপে নীল হয়ে উঠছে। আকাশের এই রুদ্রমূর্তি আর অমানসিক গোঙানি দেখে মেয়েটি ভয়ে এক কোণায় গিয়ে সিটিয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। আকাশ তখন যন্ত্রণায় ছটফট করছে। সে বুঝতে পারছে তার সিস্টেম এখন অ্যাড্রেনালিন স্ট্রমের কবলে। সে টলতে টলতে নিজের পকেট থেকে ফোনটা বের করলো। ঝাপসা দৃষ্টিতে স্ক্রিনটা দেখতে পাচ্ছিল না সে। তবুও অভ্যাসবশত ফোনের SOS বাটনটা পরপর কয়েকবার চেপে ধরল। এই সিগন্যালটা সরাসরি চলে গেল মার্গো আর আজিজের ফোনে। জিপিএস লোকেশন সহ মেসেজটা চলে যাওয়ার পর আকাশ আর নিজেকে সামলাতে পারল না। তার ভেতরে থাকা সেই 13 বছরের জমাট বাঁধা ঘৃণা এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে মেয়েটির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে নোংরা গালাগালি দিতে শুরু করলো। তোর সাহস কত বড়! তোকে কে কাছে আসতে বলেছে? নিজের এই নোংরা শরীর অন্য কোথাও কি বিক্রি করকে? আমার মেয়ে ছাড়া আমি অন্য কাউকে দেখি না, অন্য কাউকে ছুঁই না। তোর মতো মাকে বেশ্যার দিকে এই আকাশ তালুকদার তাকায় না। আকাশের কণ্ঠস্বর তখন আর মানুষের মতো নেই, যেন এক আহত পশুর আর্তনাদ। মেয়েটির আতঙ্কে চিৎকার করে উঠল। আকাশ ক্রমাগত তাকে গালাগালি দিতে দিতে একসময় নিস্তেজ হয়ে এলো। তার মস্তিষ্ক এবার ডিসোঅ্যাক্টিভেট অ্যাসেন্থেশিয়া মোডে চলে গেছে। নিজেকে রক্ষা করতে তার অবচেতন মন তাকে ব্ল্যাকআউটের দিকে ঠেলে দিল। মেহু, আমি আসছি। অস্ফুট স্বরে এই নামটা উচ্চারণ করেই আকাশ সজনে মেঝের ওপর উপর হয়ে পড়ে গেল। তার দেহটা নিথর, কিন্তু চোখের মনি তখনও সেই রক্তাভ আভা ছড়াচ্ছে। আজিজের মার্কার ফোনে বিপ বিপ শব্দে SOS অ্যালার্ট বেজে উঠল। আকাশ সেই যে রক্তচক্ষু নিয়ে বেরিয়ে গেল, তারপর ফ্ল্যাটের আবহাওয়াটা যেন আরও ভারী হয়ে উঠল। তার উপর এই ফ্ল্যাটে এখন রাত্রিও নেই। সে রয়ে গেছে তালুকদার ভিলাতে। সব মিলিয়ে একদম বন্ধ করা পরিস্থিতি। চাঁদ আর আজিজ তাই সিদ্ধান্ত নিল আজ আর নিজের বাড়িতে ফিরবে না। মেঘলা আর বীরকে এই অবস্থায় একা ফেলে যাওয়া সম্ভব নয়। বীর ঘুম থেকে ওঠার পর যখন দেখলো তার পাপা পাশে নেই, তখন শুরু হলো আসল তাণ্ডব। ছোট মানুষটা কিছুতেই মানতে চাইছে না। সে ডুকরে কেঁদে উঠে বলছে, পাপা আমাকে লেগে পালিয়ে গেছে, বাবা বতা। আজিজ তাকে কোলে নিয়ে অনেক ভোলালো, কিন্তু বীরের কান্না থামছে না। মেঘলা পাথরের মতো এক কোণে বসে আছে। তার নিজের ভেতরেই যেন প্রলয় চলছে। তাই বীরকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তিটুকু তার নেই। চাঁদ রান্নাঘরে গেল রাতের খাবারের জোগাড় করতে। সে খুব একটা ভালো রাঁধতে পারে না, তবু আজ মন দিয়ে কিছু একটা করার চেষ্টা করলো। লবণের আন্দাজ ঠিক নেই, তাও কোনো মতে ভালো ডাল ভাত আর একটা ভাজি নামিয়ে ফেললো। আজিজ বীরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাবারের টেবিলে বসালো।
বীর প্রথম প্রথম খেতে চাইছিল না, কিন্তু আজিজ যখন তাকে নিজের হাতে লোকমা তুলে দিল তখন সে আস্তে আস্তে খেতে শুরু করলো। আজিজের সাথে বীরের সম্পর্ক এমনই ভালো। বীর তার ছোট ছোট হাত নেড়ে আজিজকে জিজ্ঞেস করলো, মামা, তুমি কি এখন আমাদের এই ফ্ল্যাটেই থাকবে? আজিজ হাসলো, কিন্তু সেই হাসিতে বিষাদ ছিল। কেন, আব্বা থাকলে কি সমস্যা? সে বলল। বীর গম্ভীর মুখে হিসেব কষতে বসলো। কিন্তু আমাদের তো দুটোই গল, একটাই তো আমি আর পাপা থাকি, আর ওইটাই তো মা থাকে। তাহলে তুমি আর পুপি কোথায় থাকবে? আজিজ বীরের কপালে একটা টোকা দিয়ে মজা করে ছড়া কাটলো। ঘরের কোনায় মামার টেরা বীর হবে, সেই ঘরের পাহারা বারান্দাতে চাদর পেতে মামা দিবে ঘুম, ভোরে ওঠে বীর দিবে মামার গালে চুমু। বীর খিলখিল করে হেসে উঠল। আজিজ তাকে সুরসুরি দিয়ে হাসাতে হাসাতে খাওয়াতে লাগলো। মেঘলাও এসে টেবিলে বসলো। সে শুধু এক কাপ চা আর অল্প কিছু মুখে দিল। ঠিক তখনই টেবিলে রাখা আজিজের ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে তাকে আজিজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইমার্জেন্সি সস অ্যালার্ট। এটা আকাশের ব্যক্তিগত কোড। আলেকজান্ড্রিয়াতে থাকার সময় আকাশ যখনই চরম কোনো বিপদে পড়তো তখনই এই সিগন্যালটা পাঠাতো। আজিজ এক মুহূর্ত দেরি করলো না। বীরকে কোলে থেকে নামিয়ে দিয়ে হাত ধুয়ে পাগলের মতো দরজার দিকে ছুটল। মেঘলা আর চাঁদ চিৎকার করে জানতে চাইল কি হয়েছে, কিন্তু আজিজ কোনো উত্তর দিল না। সে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে নেমে পার্কিং থেকে গাড়ি নিয়ে ঝড়ের বেগে বের হয়ে গেল। তার জিপিএস দেখাচ্ছে লোকেশনটা সেই কুখ্যাত নাইট ক্লাব। ওদিকে পরিস্থিতির রূপ আরও নাজেহাল। জ্যোৎস্নার মৃত্যুর পর রোদও আর স্বাভাবিক নেই। সে সারাদিন পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। আকাশও বাড়ি ফেরে না। রোদ আর আকাশ যেন দুই যাযাবর। নিলয়ও তাদের সাথেই ছায়ার মতো লেগে আছে। ঠিক সেই সময় মার্কো আর নিলয় একটা ক্লাবে বসেছিল। হঠাৎ মার্কোর ফোনে সেই সস অ্যালার্ট বেজে উঠল। মার্কো রিভলভার কোমরে গুজে নিলয়ের দিকে তাকালো। দুজনের চোখের ভাষা এক, আকাশের কোনো বড় বিপদ হয়েছে। তারা এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে পড়ল সেই ক্লাবের উদ্দেশ্যে, যেখানে আকাশ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিস্তব্ধ রাত চিরে আজিজের গাড়িটা ঝড়ের বেগে সেই নাইট ক্লাবের সামনে এসে থামলো। বুকটা দুরু দুরু করছে। তার আকাশের SOS অ্যালার্ট মানে তো কোনো বড়সড় অঘটন। আজিজ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে সোজা রিসেপশন কাউন্টারে গিয়ে প্রায় চিৎকার করে জানতে চাইল, আকাশ তালুকদার কোথায় কই? কাউন্টারের লোকটা ঘাবড়ে গিয়ে জানালো আকাশ সাহেব একটা পার্সোনাল রুম বুক করেছিলেন। আজিজ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেকে আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে জানালো তার বয়সের কোনো একটা শারীরিক সমস্যা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে কাউন্টারের একটা ছেলে দ্রুত তাকে সেই রুমের দিকে নিয়ে চলল। আজিজ রুমে ঢোকার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে পৌঁছালো মার্কো আর নিলয়। ভেতরে ঢুকে তারা যা দেখলো তাতে সবার রক্ত হিম হয়ে গেল। আকাশ মেঝের উপর হয়ে পড়ে আছে, তার সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। সেই 13 বছর আগের চেনা বিভৎস রূপ, চোখের মনি লালচে আর গায়ের চামড়ায় নীলচে আভা। মার্কো দ্রুত আকাশের পাশে হাঁটু গেড়ে বসলো। ঘরের চারপাশটা একবার পর্যবেক্ষণ করে সে বিদ্রুপের হাসি হাসলো। সে বুঝতে পেরেছে কোনো মেয়ে হয়তো আকাশকে ছুঁয়ে দিয়েছে এবং তার এই অবস্থা দেখে পালিয়ে গেছে। মার্কো এক মুহূর্ত দেরি না করে পার্কিংয়ে থাকা তার গাড়ি থেকে সেই বিশেষ ইঞ্জেকশনটা নিয়ে এসে আকাশের শরীরে পুশ করে দিল। আকাশের এই বিরল সমস্যার কথা মাথায় রেখে মার্কো সবসময় এই ইঞ্জেকশন নিজের কাছে রাখে। এমনকি আকাশের নিজের কাছে এবং আজিজের কাছেও এটা থাকে। কিন্তু আকাশ যেন আজ এটা নিতে পারল না। তা আজিজের মাথায় খেলল না। ক্লাবের ম্যানেজার আর কর্মীরা এসে অনেক দুঃখ প্রকাশ করলো। তারা বারবার বলতে লাগলো যে তারা বুঝতে পারেনি এমন কিছু হবে। আকাশ আগে থেকেই কড়া নির্দেশ দিয়ে রেখেছিল যে তার রুমে যেন কোনো মেয়ে প্রবেশ না করে। কিন্তু ভিড়ের সুযোগে কিভাবে যে কি হয়ে গেল তা কেউ বলতে পারল না। আজিজ বা নিলয় তাদের পাল্টা কিছু বলল না, কারণ এখন কথা বলার সময় নয়। আকাশকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়াটাই আসল কাজ। আকাশকে ধরে ধরাধরি করে তারা ক্লাব থেকে বের করে আনলো। আজিজ সিদ্ধান্ত নিল আকাশকে আজ মেঘলাদের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হবে, কারণ সেখানে চাঁদ আর বীর আছে। নিলয় আর মার্কো তাতে সহমত পোষণ করলো। আজিজ তার নিজের গাড়িতে আকাশকে তুলে নিল। আকাশের সেই বিলাসবহুল গাড়িটা ড্রাইভ করতে শুরু করলো নিলয়, আর মার্কো নিজের গাড়ি নিয়ে তাদের পেছনে পেছনে চলল। 3টে গাড়ির কনভয় রাতের শিলিগুড়ির ফাঁকা রাস্তা চিরে মেঘলাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে চলল। ঘড়ির কাঁটা তখন রাত 11:30টার কাছাকাছি।
রাতের এই নিস্তব্ধতা যেন এক বড় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। ফাঁকা রাস্তা চিরে আজিজের গাড়িটা যখন এগুচ্ছে তখন পেছনের সিটে শুয়ে থাকা আকাশের শরীরে এক অদ্ভুত পরিবর্তন এলো। মার্কর দেওয়া সেই ইঞ্জেকশনটা প্রত্যাশার চেয়েও দ্রুত কাজ করছে। আসলে আকাশের শারীরিক কন্ডিশন আগের চেয়েও এখন অনেক বেশি মজবুত, তাই তার রিকভারি পাওয়ারও বেড়েছে। ধীরে ধীরে তার চোখের সেই রক্তাভ আভা স্মিত হয়ে এলো। শিরার দপদপানি কমলো। আকাশের হালকা জ্ঞান ফিরতে সে দেখল আজিজ একাগ্র মনে গাড়ি চালাচ্ছে। সে সিটের ওপর উঠে বসতে আজিজ লুকিং গ্লাসে তাকে দেখে চমকে উঠল। আকাশের এত দ্রুত সুস্থ হয়ে যাওয়াটা আজিজের কাছেও এক বিস্ময়। আজিজ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো,